তো নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ এসে গেছি দার্জিলিং ভ্রমণের শেষ পার্ট। এই পার্টে আমি কিন্তু দার্জিলিং থেকে ফেরার গন্তব্য রাস্তাঘাট সেগুলো কিন্তু কিছুই দেখাবো না। এই পার্টে দার্জিলিং সংক্রান্ত কিছু তথ্য রয়েছে, সেগুলো দেবো, যেখানে কিন্তু তোমরা ঘুরতে পারো তোমরা ফেরার পথে। তো সেইগুলোই আজকের ভিডিওতে আমি তুলে ধরবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। বন্ধুরা, আমি শুভজিৎ। আজকে আমাদের দার্জিলিং ভ্রমণের লাস্ট পার্ট শুরু হচ্ছে, যেটা হলো দার্জিলিং হোটেল থেকে আমি শুরু করছি। সেটা হলো কালকে আমি শেষটা করতে পারিনি, কারণ রাত্রিরে শরীরটা দিচ্ছিল না। আর দুটো জিনিস জানানোর ছিল, সেটা হলো এই সময় যদি আপনারা দার্জিলিং আসেন, দার্জিলিংয়ে যত বাঙালি নাম করা রেস্টুরেন্টগুলো আছে, যেমন শ্রেষ্ঠা, মহাকাল রেস্টুরেন্ট, সেখানে কিন্তু খাবার কিন্তু যদি আপনারা বাঙালি নেন, খাবার পরিমাণ বা খাবার কিন্তু খুবই জঘন্য। ভাত সেদ্ধ হচ্ছে না, ম্যানেজমেন্ট খুবই খারাপ। কালকে বিশেষ করে আমি মহাকাল রেস্টুরেন্টে খেয়েছিলাম, নিরামিষ থালি 145 টাকা নিল, তাতে ভাত মুখে দেওয়া যাচ্ছে না। আর যে তরি তরকারিগুলো রয়েছে, ডাল আর আলুর চোখা, 145 টাকা দিয়ে আমি আলুর চোখা যদি খেতে পারি, তাহলে আমার না খাওয়াই অন্য জায়গায় খাওয়াই আমার মনে হয় বেটার। তো যতটা পারবেন এই সময় ভালো ভালো রেস্টুরেন্টগুলো, নামি রেস্টুরেন্টগুলো একটু এড়িয়ে যেতে। তো আজকে হোটেল থেকে শুরু করছি। এখান থেকে আমি বেরাবো, বেরিয়ে বাইরে গিয়ে দেখছি শেয়ারের ট্যাক্সি নেবো, 250 থেকে 300 টাকা মতো নেয় যতটুকু আমি জানি। তো বন্ধুরা, বারটা ছিল যেহেতু রোববার, তাই জন্য গাড়ি কিন্তু কম ছিল, শেয়ার ট্যাক্সি, তাই জন্য একটু বেশি লাগলো, 350 টাকা মতো লাগলো। আমি দিয়ে এখন চলে এসেছি এনজিপি। তো এনজিপি থেকে এখন আমি যাব কিছু সাইট সিন করতে, তো সেগুলো কিন্তু আজকে দেখাবো। তো অবশ্যই কিন্তু দেখতে থাকো। আর যেটা জানানোর, পারলে রবিবার দিনটা ফেরার দিন করো না, তাহলে কিন্তু অসুবিধা পড়ে যাবে। গাড়ি ঘোড়া কিন্তু দার্জিলিংয়ে কম থাকে, একটু অসুবিধা থাকে। এখনো কাজ চলছে এনজিপি স্টেশনে। আর এই হলো পার্কিং, এখান থেকেও কিন্তু শেয়ার ট্যাক্সি পাওয়া যায়। ওয়েদারটা মেঘলা বলে আরাম, পাহাড় থেকে নেমে এসেছি, নাহলে বিরাট গরম লাগতো। চলো দেখি ভেতরে ঢুকবো এবার। এখনো কাজ চলছে, প্রায় 1 বছর আগে দেখে গেছি এনজিপি স্টেশন, কাজ চলছে, এখনো চলছে। এই ঢুকলাম এনজিপি স্টেশন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ রাস্তার দুপাশে প্রচুর লোক কিন্তু বসে রয়েছে, যারা ট্রেনের অপেক্ষায় রয়েছে। আর এনজিপি থেকে কলকাতা ফেরার ট্রেন প্রত্যেকটাই কিন্তু রাতের দিকেই রয়েছে, তো সবাই কিন্তু অপেক্ষা করছে। আর দ্বিতীয়ত, আমি এখন যাচ্ছি ক্লক রুমের উদ্দেশ্যে, যেখানে গিয়ে আমি এখন জিনিসপত্র রাখবো, রেখে বেরোবো হংকং মার্কেট আর বিধান মার্কেট দেখতে। সাথে কিছু টুকটাক খাবারও খাবো, লোকাল খাবার যেগুলো এখানে বিখ্যাত, সেগুলো কিন্তু আমি ভিডিওতে তুলে ধরবো। তো দেখতে থাকো ভিডিওটা কিন্তু। এইখানে বন্ধুরা এনজিপি স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম, এখানে আপনারা লাগেজ রাখতে পারবেন 24 ঘন্টার জন্য 200 টাকা। আর কত কি তার বেশি হলে কত সেটাও দেখিয়ে দিলাম, তারপর 300 টাকা। এটা হলো এনজিপি স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে হোটেল রুম। আমরা লাঞ্চ করছি, মাছ ভাত, রুই মাছ 150 টাকা, ভাত, ডাল, আলুর চোখা, আলু ভাজা, ডাল আছে, বাঁধাকপির তরকারি আর মাছ। এটা প্রাইস দিল 150 টাকা। চলো খেয়ে তারপর কথা বলছি। একটা জিনিস জানিয়ে রাখি, এনজিপি স্টেশন থেকে হংকং মার্কেট ভাড়া কিন্তু 30 টাকা। কেউ বলছে 70, 100, 150 রিজার্ভ।
আমরা স্পষ্ট কথা রিজার্ভে যাবেন না, রিজার্ভ নিলে কিন্তু বেশি টাকা লেগে যাবে। 30 টাকা ভাড়া, শেয়ারে যাব, শেয়ারে কিন্তু বেস্ট অপশান, লোকও খুব বেশি ওঠে না, ফাঁকাই যাবেন, অসুবিধা হওয়ার কথা না, একদমই নয়। সামনের এই সাদা গাড়িগুলো এইগুলোতেই কিন্তু 30 টাকা দিয়ে শাটেল করে আমরা এলাম হংকং মার্কেট। তো 30 টাকা আগেই বললাম, 30 টাকার বেশি কিন্তু দেবেন না, ভাড়া কিন্তু 30 টাকা। এরা কিন্তু উল্টোপাল্টা রেট চাইবে, তো সাবধান। তো এসে গেছি, অপোজিট পাড়েই হলো হংকং মার্কেট। তো চলো দেখাচ্ছি হংকং মার্কেট কেমন। মার্কেটের প্রবেশদ্বার। তো বন্ধুরা, 1 বছর আগে আমি একটা দরকারে এসছিলাম শিলিগুড়ি, তো সেখান থেকে গ্যাংটক ঘুরে তারপরে কিন্তু আমি হংকং মার্কেট এসেছিলাম। তো সেবারের থেকে এবারে ডিফারেন্স হলো, এবারে দোকানপাট অনেকটাই কম, এর থেকেও বেশি দোকানপাট বসে। ভিড় যেমন আগেরবার ছিল তেমনিই রয়েছে, ভিড় আলাদা বলবো না, কিন্তু জিনিসপত্রের দাম কিন্তু আগেরবারের থেকে অনেক বেশি। এই যে গেঞ্জিগুলো ঝুলছিল ছেলেদের, আগেরবার 200 টাকা, এবারে সেটা 400 টাকা, দাম কিন্তু আকাশ ছোঁয়া। তো একটু বুঝে শুনে যারা আসবে একটু দরদাম করে কিনো কিন্তু। এই হলো শিলিগুড়ির বিখ্যাত হংকং মার্কেট, এটা হলো গেট নাম্বার 4, এখান থেকে আমরা ঢুকছি। চলো ভিতরে গিয়ে দেখি কি রয়েছে। ঢুকতেই প্রথমেই চোখে পড়লো জুতো আর ব্র্যান্ডেড শার্ট, জিন্স, এগুলোই চোখে পড়লো। তো দাম দর যদি করো তবেই কিনো, নাহলে কিন্তু আকাশ ছোঁয়া দাম বলছে। তো আমি এগুলো দেখানোর জন্যই এসেছি। এবছর তেমন খুব একটা কেনাকাটা করার ইচ্ছে ছিলও না, আর করিও নি। যা দরদাম বলছে, বাপরে বাপ। তো পুরো মার্কেটটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখতে থাকো কিন্তু। এদিকে বিধান মার্কেট আর এদিকে হলো হংকং মার্কেট। হংকং এর এইচ নেই, হংকং হয়ে গেছে। এখান থেকে অনেকেই জিনিসপত্র কেনে, কিন্তু পুরোটাকেই সবাই কিন্তু হংকং মার্কেট বলে, সেটা কিন্তু নয়। বাঁদিকে রাস্তার ওপর যে দোকানগুলো, সেটা বললাম আগেই বিধান মার্কেট। আর এই বিধান মার্কেট কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী, প্রথম নয়, দ্বিতীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের রূপকার নামে পরিচিত ডক্টর বিধানচন্দ্র রায়ের নাম অনুসারে বিধান মার্কেট, তার একটি মূর্তিও কিন্তু এখানে রয়েছে, এবং তার নাম অনুসারে এর জায়গার নাম হয়েছে বিধান মার্কেট। আর ডান দিকে যে মার্কেট, সেটাই হলো হংকং মার্কেট। তো ছোটোবেলায় শুনতাম অনেকেই যারা দার্জিলিং বা গ্যাংটক আসতো, তারা এই হংকং মার্কেট থেকে জিনিসপত্র কিনে নিয়ে যেত। কিন্তু ফ্লিপকার্ট, অ্যামাজনের দৌলতে আজকে এই হংকং মার্কেটে থাকা সমস্ত জিনিসই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল। তো সেই তুলনা বা সেই চাহিদা কিন্তু আজকে কিন্তু নেই। হংকং মার্কেট বা বিধান মার্কেট তার জৌলুস কিন্তু হারিয়েছে। তাও যা মানুষের ভিড়, আমাদের কলকাতায় থাকা এসপ্ল্যানেডে মানে ছোটোখাটো রূপ কিন্তু এখানে মনে করাচ্ছে। এসপ্ল্যানেডের ভিড় কিন্তু অতটা না হলেও রয়েছে, ভালোই ভিড় রয়েছে, এবং প্রচুর মানুষ কেনাকাটাও করছে। এছাড়া টুকটাক ছোটোখাটো দোকান, খাবারের দোকান তো রয়েছে। তো আরও দুটো জিনিস দেখাবো। হংকং মার্কেট বা বিধান মার্কেটে দুটো বিখ্যাত দোকানও রয়েছে, যেটা আমি শুনেছি এবং খেয়েওছি, টোস্ট। তো সেটাও কিন্তু দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো। আর যেটা বলার সেটা হলো, হংকং মার্কেটের তুলনায় বাইরের বিধান মার্কেট থেকে যারা কেনাকাটা করছে তারা দেখছিলাম বেশি। তো কেন বেশি সেটা আন্দাজ প্রথমেই করতে পেরেছিলাম যে জিনিসপত্রের দাম কিন্তু কম, এবং সত্যি তাই। ফুডের দোকানগুলো হংকং মার্কেটের বাইরে যে দোকানগুলো আছে, তার দাম কিন্তু যথেষ্ট পরিমাণে কম। এবং ভেতরে একটা ছাতা দেখেছিলাম, আগেরবার কিনে নিয়ে গেছিলাম বাড়িতে, যে ছাতাটা আগেরবার 250 টাকা দিয়ে কিনে নিয়ে গেছিলাম, সেই ছাতাই কিন্তু এবার প্রায় 420 টাকা, প্রায় ডবলের কাছে চলে গেছে। তো একটু বুঝে যারা আসবে একটু দাম দর করে কিন। তো বিধান মার্কেটে অন্যতম একটা হোটেল হলো এই নেতাজি কেবিন, প্রায় 75 বছরেরও পুরনো কিন্তু এই দোকান। এখানে চা এবং টোস্ট কিন্তু খুবই বিখ্যাত, আমরাও খেয়েছিলাম, দামটা কিন্তু একটু বেশি ছিল। দোকান দেখো বন্ধুরা,
বেশিরভাগই বন্ধ। যা বা খোলা রয়েছে, দাম আকাশ ছোঁয়া। দেখতেই পাচ্ছ দোকানপাট খুবই কম খোলা, এবং যেগুলোই খোলা সেগুলোর দাম তো আকাশ ছোঁয়া বললামই। আর টুকটাক মানুষ রয়েছে, রোববার বলে আসছে প্রচুর মানুষ। আর চলো এবার দেখাই বিধান রায়ের সেই মূর্তিটা। এই যে সামনেই দেখছো বিধানচন্দ্র রায় এবং নেতাজির সেই মূর্তি। বিধান মার্কেট আর হংকং মার্কেটের ঠিক সংযোগস্থলেই হলো এই শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। তো অনেক মানুষই আসছিল, এবং দুপুরবেলা 1টা থেকে 4টে অবধি কিন্তু এই মন্দির কিন্তু বন্ধ থাকে। বন্ধুরা, চৌধুরী পাওভাজি, এটা হলো হংকং মার্কেট থেকে এনজিপি আসতে 2 মিনিট পিছনের দিকে এগোলেই কিন্তু পেয়ে যাবে এই চৌধুরী পাওভাজি। অপোজিটেই রয়েছে পিসি চন্দ্র জুয়েলার্স, তার ঠিক অপোজিটে প্রচুর মানুষ কিন্তু এসছে এই পাওভাজি খেতে। তো আমরাও আজকে এই পাওভাজি দিয়ে বিকেলের ব্রেকফাস্টটা বিকেলের টিফিনটা করব। তো 90 টাকা দাম নিল। খেতে মোটামুটি খুব খারাপ বা খুব আহামরি নয়। তো চলো এটা খেয়ে এখন আমরা যাব স্টেশনের দিকে। অনেকটাই দেখালাম হংকং মার্কেট এবং বিধান মার্কেট, এবার স্টেশনের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, চৌধুরী পাওভাজি খেয়ে, চৌধুরী পাওভাজি হলো পিসি চন্দ্র জুয়েলার্স, তার ঠিক অপোজিটে একদম। দেখো আমার পিছনে পিসি চন্দ্র জুয়েলার্স। তো পাওভাজি খুব একটা ভালো না, দাম নিল 90 টাকা। তো আর কাজের মতো কিছুই নাই। তো চলো এখন স্টেশনের দিকে যাই। চলো যাওয়া যাক স্টেশনের দিকে। তো হংকং মার্কেট থেকে এখন আমরা যাচ্ছি এনজেপি স্টেশন। টোটো করে যাচ্ছি, 30 টাকা ভাড়া নেই। চলো দেখি ওখানে গিয়ে এবার যদি কিছু কেনাকাটা পাই। হংকংয়ে তো তেমন কিছু পেলাম না কিনতে। যাই যে ওখানে গিয়ে যদি কিছু পাওয়া যায়। 30 টাকা দিয়ে হংকং মার্কেট থেকে চলে এলাম এনজেপি। তো এবারে যেটা বুঝলাম, হংকং মার্কেটে জিনিসপত্র কম। আগের বছর যখন গ্যাংটকে এসেছিলাম যা জিনিসপত্র পেয়েছে, এবার তার তুলনায় অনেকটাই কম। আর দাম খুব চড়া, মানে মারাত্মক চড়া। যে জিনিসটা অন্তত 100-150 টাকায় হয়ে যাওয়ার কথা, সেইগুলো এখানে প্রায় 350-400 টাকা বলছে। তো মোটামুটি যে আইডিয়া তাতে বেশি দেখলাম, তো ওই জন্য আর বেশি কিছু কিনিনি। চলে এসেছি এনজিপি। এবার চলো স্টেশনের ভেতর গিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করব। আমার ট্রেন আছে 7:30টায় দার্জিলিং মেল। তো দেখি যদি দোকানের পাশেও কটা দোকান আছে, দোকান স্টেশনের বাইরে কটা খুচরো দোকান, যদি ওখানে কিছু পাই কিনবো। তো সেগুলো দেখাবো। চলো যাই এখন স্টেশনের ভেতরে। দেখো দোকানগুলো দেখি, যদি কিছু পছন্দ হয় কিনবো। মোবাইলের দোকান, এখানেও কিন্তু খাবারের দোকান রয়েছে। মোমো, চাউ, রোল সবই পাওয়া যাচ্ছে। চা, ছাতা। দেখো এখান থেকেও মানুষ কিন্তু কিনছে ভালো রকম। চায়ের দোকানও রয়েছে। যা বলেছিলাম বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানেও যারা বাড়ি ফেরার পথে রয়েছে, বাঙালি বুঝলাম, কারণ বাংলায় সকলেই কথা বলছে, বেশিরভাগই বাঙালি, তারা কিন্তু এখান থেকেও কেনাকাটা সেরে ফেলছে। তো দাম দর দেখছিলাম টুকটাক, যেমন হংকং মার্কেটের দাম এখানেও কিন্তু একই দাম, খুব বেশি হেরফের নয়। তো
যদি কেনাকাটা করতে চাও হংকং মার্কেট না গিয়ে এখান থেকেও কিনতে পারো, অপশান দিলাম, কারণ এখানেও কিন্তু দাম মোটামুটি একই, যা ওখানে রয়েছে তা এখানেই রয়েছে। তো অপশান এখানে খুব বেশি না হলেও দাম একই রয়েছে। তো হংকং মার্কেট যদি সময় পাও অবভিয়াসলি ঘোরো, এটাও কিন্তু শিলিগুড়ির অন্যতম দর্শনীয় স্থান। তো কেনাকাটার পর্ব শেষ করে প্ল্যাটফর্মে চলে এলাম, আর 1.5 ঘন্টা মতো বাকি। আর প্ল্যাটফর্মে এসেই দেখি 6 নম্বরে দাঁড়িয়ে আছে 13,148 বামনহাট থেকে শিয়ালদা ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেস, যেটা আমাদের 1.5 ঘন্টা আগে ছাড়লেও ঢোকে কিন্তু শিয়ালদা দার্জিলিং মেলের মাত্র আধ ঘন্টা আগে, কারণ এর স্টপেজ অনেকটাই বেশি। তো চলো এখন 1.5 ঘন্টা অপেক্ষা করি, তারপরে আমাদের ট্রেন আসুক, তারপরে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। প্রচুর ভিড় এনজেপি স্টেশনে, দেখো তো এখনও উত্তরবঙ্গ বেরোনোর পর এখনও কোনো ট্রেন ঢোকেনি। এরপরে ঢুকবে দার্জিলিং মেল আর পদাতিক এক্সপ্রেস। ওয়েটিং হলে বসার জায়গা পাইনি, তাই সিঁড়িতে বসেছিলাম। ভিড় দেখো, প্রচুর ভিড়। শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস প্রায় 1 ঘন্টা লেটে এনজেপি স্টেশনে ঢুকছে এখন। লোক নামতে দিচ্ছে না, হকার উঠে পড়ছে, কি অবস্থা। এটাও কিন্তু এখন LHP রেট হয়ে গেছে। ঢোকার কথা ছিল 6টা নাগাদ, ঢুকলো 7টা, 1 ঘন্টার ওপর লেট। তো ঘড়ির কাঁটা বাজে 7টা 16, মানে 4 মিনিট আগে। 7টা 20-তে ঢোকার কথা এনজেপি স্টেশনে, কিন্তু ট্রেন ঢুকে গেছে 4 মিনিট অ্যাডভান্স। তো এখানে 10 মিনিট দাঁড়ানোর কথা, তো দাঁড়াবে আরও 4 মিনিট বেশি, 14 মিনিট। আর আমার এবারে ফেরার টিকিট হলো স্লিপার ক্লাসে, এসির টিকিট পাইনি, প্রচুর ওয়েটিং ছিল। স্লিপার পেয়ে গেছি কোনো ক্রমে, তো সেটাই কেটেছি। আর স্লিপারে এবার খাওয়া দাওয়া আছে, সেটাও কিন্তু দেখাবো। এটা কিন্তু ট্রেন থেকে আমি কিনে খাবো। তো অনেকেই ভাবো যে ট্রেনের খাবার কেমন দার্জিলিং মেলের, তো সেটাও কিন্তু এবার জানিয়ে দিতে পারবো তোমাদেরকে। তো দেখতে থাকো। ট্রেনটা তুলবো বলে একদম সামনের দিকেই দাঁড়িয়েছিলাম, আর সামনের দিকে পড়ে গেছে সব এসিগুলো। আর আমার যেহেতু স্লিপার আর S5, সেটা হলো একদম পিছনের দিকে। তো 14 মিনিট দাঁড়িয়েছে বলে বাঁচোয়া, নাহলে আমাকে এসিতেই উঠে পড়তে হতো এবং ভেতর দিয়ে যেতে হতো। তো 14 মিনিটের জন্য বেঁচে গেলাম এ যাত্রায়। আর চলো হেঁটে হেঁটে এখন যাই স্লিপার ক্লাসের দিকে। মোটামুটি 7 থেকে 8টা কামরা রয়েছে পিছনে। তো এখন যাই, দেখি স্লিপারে আগে সিটটা পাই, সিটটা পেয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো এখন যাওয়া যাক আমার কোচের উদ্দেশ্যে। প্ল্যাটফর্মে এটা দেখাচ্ছে S5 বগি, ভালো করে দেখো, বগি S5, আর এখানে বগি হলো S6। কীভাবে কনফিউশন, বোর্ডও 6 না, S5 এখনও দেখো S5। S5 আর এখানে দাঁড়িয়ে আছে S6। দেখো 6-এ ছিল তো বুঝতে পারছিলাম না, ভাগ্যিস ট্রেনের এটা দেখলাম, তাহলে বুঝতে পারলাম যে ওটা S6, তা নাহলে আজকে ট্রেনটা হয়তো মিস হয়ে যেত। প্ল্যাটফর্মে কোনো বুঝ নেই, যে ডিসপ্লেতে লেখা S5 আর দাঁড়িয়ে আছে S6। অসাধারণ। রেল যে আমাদের ভারতীয় রেল কবে যে ঠিক হবে কে জানি। ট্রেন 7টা 30-এ ছাড়ার কথা, এখন বাজে 7টা 27, আর 3 মিনিট পরেই ট্রেন ছাড়বে। পরের স্টেশন হলো কিষানগঞ্জ। তো দেখা যাক, ট্রেন এখনো অবধি লেট নেই, টাইমেই চলছে ট্রেন। দেখা যাক, আশা করছি টাইমেই পৌঁছাবো কালকে 5:30 6টার মধ্যে, এটা টাইম রয়েছে শিয়ালদা পৌঁছাবো।
ট্রেন থেকেই বন্ধুরা দার্জিলিং মেলে খাবার প্রোভাইড করছে, ট্রেন থেকেই খাবার নিচ্ছি। ভেজ থালি 130 আর এক থালি 160, তো আমরা 130 দিয়ে ভেজ থালি নেবো। দেখি কেমন খেতে ট্রেনের খাবারটা, তাহলে তোমাদের একটা বলতেও পারবো যে খাবার কেমন হয় দার্জিলিং মেলে। 7:30 বেজে গেছে, 7:31। ট্রেন অলরেডি 1 মিনিট লেট, 7:32 হয়ে গেছে। ট্রেনের কামরা ঘড়িতে দেখাচ্ছে অলরেডি 2 মিনিট ট্রেন কিন্তু লেট হয়ে গেছে এনজিপিতেই। তাই না, কখন ছাড়বে? সাতটা 33, 3 মিনিট লেটে ট্রেন ছাড়লো এনজিপি। পরবর্তী স্টপ হলো কিষানগঞ্জ। তো টাইমটা আমি দেখে বলছি কখন গিয়ে কিষানগঞ্জ পৌঁছায়, কতটা দেরি হয়। এই আমরা 5 দিনের ছুটি কাটিয়ে এনজিপিকে টাটা করে চললাম কলকাতার পথে। টাটা এনজিপি, দেখা হবে আবার। রাত্রিরে আর দেখানোর মতো কিছুই নেই, যাই গিয়ে সিটে বসি। খাবার অর্ডার দিয়েছি, ট্রেন থেকেই খাবো ভেজ থালি। এনজিপি থেকে 87 কিলোমিটার চলে এতে পৌঁছলাম কিষানগঞ্জ। ট্রেন আমাদের এখানে 7 মিনিট মতো লেট। এটা হলো কিষানগঞ্জের 2 নম্বর প্ল্যাটফর্ম। কারেন্ট স্পিড দার্জিলিং মেলে। টাকার ভেজ থালি, ভাত, ডাল, আলু ভাজা। তো যা খাবারের মান এবং খাবারের কোয়ালিটি, বলবো বাইরে থেকে কিনেই খেও। খাবার কিন্তু একদমই মুখে দেওয়ার মতো নয়, পাতে দেওয়ারও যোগ্য নয়। বাইরে থেকে কিনেই খেও, খাবারের মান অতি জঘন্য ছিল। এখন থাকার পর কল জল আছে, পটি বাংলা আছে, আর জন্য দড়ি বাঁধা ভেন্টিলেটার। কোথায় জানি গন্ধও নেই, বাথরুমে খুব একটা, এমনি ঠিক আছে, বাথরুম পরিষ্কারই। বন্ধুরা, দার্জিলিংয়ের ভিডিও আর শেষটা করব টয় ট্রেন না দিয়ে, তো সেটা তো হয় না। তো যা দেখানো তো দেখিয়েছি, এরপরে বাড়ি আর কি দেখাবো, তাই জন্য টয় ট্রেন দিয়ে কিন্তু আমি আমার ব্লগটা শেষ করছি। তো আমার এই দার্জিলিং সিরিজ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখানেই আজকের মতো শেষ করলাম। তো দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো দিন। টাটা, সকলেই ভালো থেকো, দেখা হচ্ছে অন্য ব্লগে।